মিনিট সকলকে আমাদের দেশে বিদেশে যত দর্শক রয়েছেন তাদের সকলকে দোল এবং হোলির শুভেচ্ছা। গতকাল দোল ছিল, আজকে হোলি। আমরা দোল এবং হোলির শুভেচ্ছা জানালাম। আপনারা সকলে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমাদের তরফ থেকে আমরা তো আর রং বা আবির ছোঁয়াতে পারছি না ছোটদের এবং বড়দের। আমরা আমাদের ভার্চুয়াল মাধ্যমে আবির ছুঁয়ে নিলাম। আমরাও আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি। আমাদের তরফ থেকে আপনাদের জন্য রইল অঢেল ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেটা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, টিকেআর। আপনারা দেখুন ডক্টর স্বর্ণেন্দু সামন্ত কিভাবে কতটা প্রেসিশনে টিকেআর সার্জারিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আমরা সেটা দেখে নিয়ে তারপরে আবার একটু কথোপকথনে আসবো। দেখুন, যখন আমরা হাঁটু রিপ্লেস করি, যেটাকে আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট বলি, সে আগে বুঝতে হবে যে কি কি স্টেপ বা কি জিনিসটা ইমপ্ল্যান্ট আমরা করতে চাই বা করি। সেটা দিস ইজ দ্য ফিমার বোন, মানে এটা হচ্ছে আমাদের থাই বোন, এটাকে আমরা ফিমার বলি। নিচের দিকে যে পার্টটা দেখছেন এটা হচ্ছে টিবিয়া, পাশে আর একটা থিন একটা সরু হাড় থাকে, ওটা আমরা ফিবুলা। যখন রিপ্লেস করছি তখন দেখুন এই যে মেটালিক ইমপ্ল্যান্টটা ফিমার সাইডে আছে, এই ইমপ্ল্যান্টটা প্রস্থেসিসটা এটা হচ্ছে ফিমার সাইডে। আর একটা দেখুন টিবিয়াল সাইডে এরকম একটা মেটালিক ইমপ্ল্যান্ট আছে যেটা এই টিবিয়ার উপর বসে আছে। আর মাঝখানে যে পার্টটা দেখছেন এটা হচ্ছে প্লাস্টিক। এই পার্টটা, এই যে ফিমারটা, যে তখন ধরুন হাঁটু যখন এইভাবে ধরুন পাশ থেকে যদি দেখি হাঁটুটা একদম সোজা বা স্ট্রেট হচ্ছে, আবার এটা মুড়ছে, এটা কিন্তু কমপ্লিটলি এই যে বেন্ড হচ্ছে, এটা কিন্তু এই প্লাস্টিক সারফেসের উপর হচ্ছে। এবং এই প্লাস্টিকটা এমন করেই বানানো হয়েছে যাতে এটা 20 বছর বা তার পরে পর্যন্ত চলতে পারে। এই যে ফিমারটা লাগানো হলো বা টিবিয়াটা লাগানো হলো এবং মাঝে যে প্লাস্টিকটা হলো, সেটা আগে যখন প্রথম এই রিপ্লেসমেন্ট সার্জারি শুরু হয়েছিল তখন খালি চোখেই এরকম মাপ নিয়ে, বা এখনও সেটা আমরা মাপ নিয়ে কনভেনশনাল যেটাকে আমরা বলি টোটালি রিপ্লেসমেন্ট, সেটা অপারেশন করার সময় মাপ নিয়ে পেশেন্টের যে সাইজটা বেস্ট ফিট সাইজ সেইটা ফিমোরাল সাইডে লাগানো হলো। টিবিয়াতেও তেমনি বেস্ট ফিট পসিবল সাইড সেটা লাগানো হলো। মাঝে প্লাস্টিকের যে সাইজটা লাগবে সেটা 9 হতে পারে, 11 হতে পারে, বা আরও বিভিন্ন সাইজের আছে। সেটা যখন আমরা মুভমেন্টটা যখন ট্রায়াল দেব তখন চেক করে যেটা বেস্ট সাইজ হবে সেইটা আমরা দিয়ে তারপর ফাইনাল ইমপ্ল্যান্টটা যখন লাগাবো, তখন এই ফিমারে যেই যে কাটা অংশটা দেখছেন যেটা আমরা ব্লেড দিয়ে কেটেছি, এই ইমপ্ল্যান্টটার এই কাটা হাড়ের মধ্যে বোন সিমেন্ট থাকবে। সেই সিমেন্টটাই এটা ধরে থাকবে। এটা আনসিমেন্টেড ভ্যারাইটিও আছে, এটা সারা পৃথিবীতেই সেটা কম করা হয়। বেশিরভাগই এই যে ইমপ্ল্যান্টটা লাগানো হবে ফিমার সাইডে বলুন বা টিবিয়াল সাইডে বলুন, এদিকেও সিমেন্ট দিতে হবে, তারপরে এই মেটালিক ইমপ্ল্যান্টটা বসবে। ফিমোরাল সাইডেও সিমেন্ট দিতে হবে, তারপর মেটালিক ইমপ্ল্যান্টটা বসবে। যদি আমরা প্যাটেলার আন্ডার সার্ফেস মানে ভিতর দিকে সাইডটা যেটা ফিমারের এই ইমপ্ল্যান্টের গায়ে বসবে, সেই দিকটাও যদি রিপ্লেস করি সেটাও কিন্তু সিমেন্ট দিয়েই বসাতে হবে। মাঝে থাকবে এই প্লাস্টিকটা, যেটা এই টিবিয়ার সাইডে যে মেটালটা আছে এর সাথে ক্লিপের মতো আটকে যাবে, এটা লুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার উপরে এই ফিমারটা এইভাবে মুড়বে। এটা দেখাচ্ছি সাইড থেকে, দেখুন সামনে থেকে যদি দেখি আমরা এইভাবে দেখতে পাবো। এবারে ধরুন আমরা যখন আমরা হাঁটু রিপ্লেসমেন্ট করছি, অনেক লোকেরই একটা জিজ্ঞাসা আছে যে খালি চোখে যখন ধরুন রিপ্লেস করছি সেটাতে কতটা অ্যাকিউরেসি, বা এখন ধরুন আগে রোবট এসছে, সবাইয়ের মধ্যে একটা জিজ্ঞাসা যে রোবট দিয়ে করলে তাহলে কি একদম 100% অ্যাকিউরেসি, নাকি কম্পিউটার ন্যাভিগেশন যেটা প্রথম এসেছিল সেটাতে অ্যাকিউরেসি, নাকি যেটা আমরা আজকে আলোচনা করছি হলোলেন্স সেটাতে একটা অ্যাকিউরেসি। এই টোটালি রিপ্লেসমেন্টের এই অ্যাকিউরেসির ওপর যে কোনো অপারেশনই তো অ্যাকিউরেট করাটা তো 100% করতে পারলে অবভিয়াসলি ভালো। টোটালির ক্ষেত্রে এটা আরও বেশি ভালো উচিত। তার একটাই কারণ, যে কোনো ইমপ্ল্যান্ট, সেটা আমরা হিপ রিপ্লেস করছি বা হাঁটু রিপ্লেস করছি বা কোনো জয়েন্ট রিপ্লেস শোল্ডার বলুন করছি, নিয়ের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক্যালি আসি তাহলে আমাদের ভাবতে হবে যে এটা অন্তত 20 বছর খুব ভালোভাবে চলে, পেশেন্টের যেন কোনো কষ্ট না হয়। তার জন্যই এই 100% অ্যাকিউরেসি, তার জন্য এই কম্পিউটার, তার জন্য এই রোবট, তার জন্য আমরা হলোলেন্স এই আলোচনা করছি। আজকে আমরা হলোলেন্স যেটা
আলোচনা করছি সেই পার্টটা বলবো যে হলোলেন্সটা রোবটের থেকে কিভাবে আলাদা এবং হলোলেন্স করলে তার পজিটিভ পয়েন্ট কি আছে, বা হলোলেন্সের মাধ্যমে আমরা এই যে টোটালি রিপ্লেসটা করছি সেটা 100% অ্যাকিউরেট জায়গায় আমরা করতে পারছি কিনা, এবং পেশেন্টের অপারেশনের জন্য যে রক্তক্ষরণ বা সেটাকেও আমরা কমাতে পারছি কিনা, বা ধরুন যে মরবিডিটি যেটাকে আমরা বলি সার্জিক্যাল ভাষায়, যে অপারেশন করার পরে পেশেন্টের কষ্ট কি কমবে, সেটাও নিয়ে আমরা কিছুটা আলোচনা করব এই হলোলেন্সের মাধ্যমে। এইবারে আমরা আসছি যে প্ল্যানিংটা কি করে করা হয়। যখন পেশেন্ট একটা ডিফর্মড হাঁটু নিয়ে এলেন আমার কাছে, যাদের ক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট করার ওপিনিয়ন দিলাম, আগেকার দিনে কি করা হতো, একটা এক্স রে করতাম হাঁটুর, তারপরে এলো স্ক্যানোগ্রাম, মানে একদম একটা এক্স রেতেই পুরো হিপ থেকে নি পর্যন্ত এক্স রেতেই দেখা যাবে পুরোটা, তাতে আমরা মার্ক করে ড্রয়িং করে কি অ্যাঙ্গেলে বসবে সেটা আমরা হিসেব করে বসাতাম। এখন এই হলোলেন্সে বলুন যেটা আমরা আলোচনা করছি, তাতে কি করছি, পেশেন্টের পুরো পায়ের একটা সিটি স্ক্যান করে নিচ্ছি, সেটা আমরা 2 পায়েরই করে নিতে পারি একসাথে, করে নিয়ে সেই সিটি স্ক্যানটা আমাদের ল্যাবরেটরিতে চলে যাচ্ছে, চলে গেলে তারপরে তার একটা মডেল তৈরি করা হচ্ছে। সেই মডেলটা তৈরি করার পরে তারপরে ইমপ্ল্যান্টটা যে কোম্পানির আমি ধরুন বসাবো, যেমন আমি বলেছি হলোলেন্সে যেহেতু করছি, রোবটে তো একটা স্পেসিফিক হয়ে গেল, একটা এক্স কোম্পানির রোবট মানে আপনাকে এক্স কোম্পানির ইমপ্ল্যান্ট লাগাতে হবে। কিন্তু হলোলেন্সে যেমন আমাদের ধরুন 14টা ভ্যারাইটি যেটা বলেছি, 14টা ভ্যারাইটির ইমপ্ল্যান্ট আমরা লাগাতে পারি, এই ফ্লেক্সিবিলিটি আছে। এবং এই হলোলেন্সে যখন আমরা 3D মডেলটা করে নেব, তখন কিন্তু অপারেশন করা শুরু করার আগে, ধরুন পেশেন্ট আমার আজকে সিটি স্ক্যান হয়ে গেল, আজকে সন্ধ্যেতেই আমি প্ল্যানিং করতে পারি। অপারেশন করার আগেই আমি জেনে যাব যে ধরুন আমি আমার চয়েস হোক বা পেশেন্টের চয়েস হোক যে এই কোম্পানির ইমপ্ল্যান্ট আমরা লাগাবো, তার কোন সাইজটা ফিমোরাল সাইডে লাগবে, কোন সাইজটা টিবিয়াল সাইডে লাগবে, সেটা কিন্তু আমরা আগেই জেনে যাব। এবং এই যে ধরুন ইমপ্ল্যান্টটা কিভাবে বসলে একদম 100% বসবে, মানে ধরুন এটা আগে পিছিয়ে বসতে পারে, এমনি দিকে সাইড ওয়াইজ নড়তে পারে, মানে বেসিক্যালি ইমপ্ল্যান্টটা তো 3টে অ্যাক্সিসেই ঘুরতে পারে, এক্স ওয়াই জেড, সেই 3টে অ্যাক্সিসে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো যখন আমরা সিটি স্ক্যানের মডেলটা দেখব। এরপরে আমরা আলোচনায় আসবো যে সিটি স্ক্যান করার পরে যে 3D মডেলটা হলো, তাতে আমরা কিভাবে প্ল্যানিংটা করতে পারি। এইবার দেখুন, এখন যে আমরা স্ক্রিনে যে ছবিটা দেখছি বা মাউসটা যেখানে দেখছেন, এইটা হচ্ছে পেশেন্টের যে সিটি স্ক্যানটা আমরা করেছি। একদম যদি স্ক্রিনের মাউসটা নিয়ে যাই আমরা 2D স্ক্যান, যেটা মানে আমরা নর্মাল স্ক্যানের যে পিকচার, তার থেকে এই 3D মডেলটা জেনারেট হয়েছে, ঠিক আছে। এবার এই 3D মডেলটা দেখুন, একদম হিপটা দেখতে পাচ্ছি, পুরো ফিমার বোনটা দেখতে পাচ্ছি, তারপর আস্তে আস্তে তুললে আমরা পুরো অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত দেখতে পাচ্ছি। এবারে ধরুন শুধু আমরা হিপ জয়েন্টটা যদি আমরা ফোকাস করতে চাই, যেমন ধরুন এখানে ছবিটা বড় হচ্ছে, এখানে দেখুন একটা ডট আছে মাঝখানে, ফিমোরাল হেডের ফিমার মানে যে থাই বোনটার হেড যে বলটা আছে, বলের ঠিক মাঝখানটায়, ওইটা হচ্ছে হিপ সেন্টার। এইবারে ধরুন আমরা হিপ সেন্টার থেকে আমরা নি সেন্টারে আসবো। এখানে দেখুন হাঁটুর কাছে এসেছি, তখন আমরা দেখলাম নি সেন্টার। তারপরে আমরা আস্তে আস্তে আরেকটা পয়েন্ট নিতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্কেল সেন্টার। এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, তার কারণ কি, এই সেন্টারগুলো হচ্ছে মেকানিক্যাল অ্যাক্সিস, মানে আমরা যখন ওয়েট বিয়ার করব তখন আমাদের শরীরের ওজনটা হিপ সেন্টার থেকে নি সেন্টারে যাবে, নি সেন্টার থেকে তারপরে অ্যাঙ্কেল সেন্টার দিয়ে তারপরে যাবে হচ্ছে পায়েতে। এবং যখন আমরা এই 3টে সেন্টারকে একটা লাইনে আমরা মেলাতে পারবো এক্স্যাক্ট করে, তবেই কিন্তু এই টিকিয়ারটা বা হাঁটু রিপ্লেসমেন্ট, যেটা টোটাল নি রিপ্লেসমেন্ট, সেটা কিন্তু মিলবে। এখন দেখুন এই মডেলটার ওপরেই আমরা কিন্তু এই লাইনগুলো ড্র করে দেখে নিচ্ছি। দেখুন এই একটা ব্লু লাইন আছে, ওটাকে আমরা বলি মেকানিক্যাল অ্যাক্সিস। মেকানিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে কি, মানে ওইটা দিয়েই কিন্তু আমার শরীরের ওজনটা যাবে পায়ের দিকে, হাঁটুতে, তারপর সেখান থেকে যাবে অ্যাঙ্কেলে। সেইটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এই সিটি স্ক্যান থেকে যে আমরা মডেলটা তৈরি করলাম ল্যাবেতে। তারপরে দেখুন ইয়েলো লাইনগুলো দেখতে পাচ্ছি, ওগুলো একটা ওরিয়েন্টেশন লাইন, ওখান থেকে ওই অ্যাক্সিস দিয়ে আমরা দেখুন তার নিচের দিকে একটা যে নেটিভ, মানে কি নিয়ে পেশেন্ট এসছে বা তার কতটা ডিফর্মিটি আছে, যদি মাউসটা আমরা নিয়ে যাই নেটিভ, যেখানে দেখুন অ্যাক্সিসে দেওয়া আছে, মাউসটা নিয়ে গেলাম, ওখানে আমরা দেখতে পাবো, কেন ওটা যদি 180 ডিগ্রি করি ওই মেকানিক্যাল অ্যাক্সিসটা,
হিপ সেন্টার, নি সেন্টার, অ্যাঙ্কেল সেন্টার, তাহলে এক্স্যাক্টলি ওটা নিউট্রাল অ্যাক্সিস বলি আমরা। তার কিছুটা তারতম্য হতে পারে, যেটা ধরুন 3 ডিগ্রি ভিতরের দিকে, যেটাকে আমরা ভ্যারাস বলি, 3 ডিগ্রি ভ্যালগাস মানে বাইরের দিকে করতে পারি। সেটা কিন্তু সবটাই কিন্তু আমার কিন্তু কম্পিউটারই আগে থেকেই প্ল্যান করে নিতে পারবো যে পেশেন্ট কতটা ডিফর্মিটি নিয়ে এসছে এবং কোন অ্যাঙ্গেলে লাগালে ইমপ্ল্যান্টটা যেটা বেস্ট পসিবল ফিট হবে এবং মেকানিক্যাল অ্যাক্সিসটা পুরো কারেক্ট হবে। এইটা দেখুন, এই স্ক্রিনটায় আমরা এসছি কিন্তু প্ল্যানিং সেকশানে। এইবারে দেখুন আমরা শুধু ফিমারটা নেব। এখানে আমরা ফিমার দেখছি, দেখুন আস্তে আস্তে আমরা টিবিয়াটাকে বের করে দিতে পারলাম, প্যাটেলা বের করে দিলাম। এইবারে দেখুন আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। দেখুন ইমপ্ল্যান্টটা যদি অফ করে দিই তাহলে কিন্তু শুধু টিবিয়া, শুধু দেখা যাবে ফিমারটা। তারপর যখন আবার ইমপ্ল্যান্টটা আনবো তখন আবার ইমপ্ল্যান্টটা একবার যখন অন করব, গ্রিন হিসেবে যখন আসবে দেখুন ইমপ্ল্যান্টটা ওর গায়েতে বসবে। এই যে ইমপ্ল্যান্টটা বসছে এটা কিন্তু আমরা সিটি স্ক্যানের 3D মডেল, এই মডেলটাই আমরা জেনারেট করতে পেরেছি ল্যাবে। তার উপরে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা ঘুরিয়ে দেখতে পারবো। এবং এর তো বিভিন্ন সাইজ আছে কোম্পানি ওয়াইজ, কারো ABCD করে আসে, কারো 1 2 3 4 করে আসে। সেটা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার যে সাইজটা লাগছে। যেমন এখানে দেখুন C সাইজটা আসছে, সেটাও কিন্তু আগে আমরা একটা প্ল্যানিংয়ের মাধ্যমে জানতে পারবো। তখন আমরা প্ল্যানিং সেকশানে চলে যাব, ফিমারাল প্ল্যানিংয়ে। এই দেখুন এখন আমরা আসছি ফিমোরাল প্ল্যানিংয়ে। এখানে আমরা শুধু ফিমারটাকে রাখবো, ইমপ্ল্যান্টটাকে সরিয়ে দেব, ফিমারটাকে সরিয়ে দেব, দিয়ে ধরুন ফিমারটাকে নিলাম, ইমপ্ল্যান্টটাকেও সরিয়ে দিতে পারি। ইমপ্ল্যান্টটাকেও সরিয়ে দিয়ে দেখুন একটা গ্রে বল, মাউসটাকে নিয়ে যাচ্ছি আমরা গ্রে বলের কাছে। মাউসটাকে গ্রে বলের কাছে নিয়ে গেলে দেখুন এই গ্রে বলটা দেখুন মুভমেন্ট করছে, ওপরে চলে যাচ্ছে। আবার দেখুন যদি আবার ডাউন অ্যারোটা প্রেস করি, এই গ্রে বলটা যখন যখন ওর মধ্যে ঢুকে যাবে ফিমারের অ্যান্টিরিয়ার, মানে যেটা আমরা সামনের দিকে সারফেস বলছি, তখন দেখুন ওখানে মিলিমিটার ওয়াইজ চেঞ্জ হচ্ছে। মাউসটাকে আমরা নিয়ে যেতে পারবো ওখানটায়, গেলে মিলিমিটার ওয়াইজ চেঞ্জ হলে তখন আমরা প্রথমেই কিন্তু অপারেশন করার আগেই যখন আমরা মডেলটা পেলাম তখনই কিন্তু আমরা জেনে যাব এই গ্রিন যে লাইনটার এটা কত মিলিমিটার। এই মিলিমিটারে যখন মাপতে পারবো, দেখুন পাশে ওই অ্যারোতে দেয়া আছে এপি ডিস্টেন্স, মানে অ্যান্ট্রোপস্টেরিয়র, মানে সামনের থেকে পিছন দিকে ডিস্টেন্সটা কত। এবং দেখুন অ্যারোটা আরেকবার ক্লিক করব, দেখুন ওই অ্যাঙ্গেল ওই নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে। এবং সেই অনুযায়ী যখন আমরা বুঝতে পারবো যে দেখুন এখন আবার গ্রে ডটটা যেমন আমরা মুভ করতে পারছি, গ্রে ডটটার যখন এক্স্যাক্টলি হাফ অফ দ্য বল যখন মানে আধখানা বল যখন ঢুকে যাবে তখন আমরা বুঝতে পারবো ওর এক্স্যাক্ট সাইজটা কত। সুতরাং এটা কিন্তু আমরা অপারেশন করার আগেই প্ল্যান করে জেনে যাব যে ওর ফিমোরাল সাইডে কত সাইজের ইমপ্ল্যান্ট লাগবে, সেটা আমরা প্ল্যানিং করে নিলাম, বেস্ট পসিবল ফিট সাইজ। নেক্সট আমরা আসবো এমনি করে, এই যদি ধরুন ইমপ্ল্যান্টটা আমরা পুট অন করি তাহলে আবার ইমপ্ল্যান্টের ছবিটা আসবে, দেখিয়ে দাও একবার ইমপ্ল্যান্টটা। যদি ইমপ্ল্যান্ট পুট অন করি তখন আবার ইমপ্ল্যান্টটা আবার আসবে এইভাবে। তেমনি দেখুন আরেকটা কলম আছে, যখন আমরা টিবিয়াতে যদি আমরা ফিমারটাকে আমরা অফ করে দিই তেমনি টিবিয়াতেও আমরা আসতে পারবো। টিবিয়াতেও এরকমভাবে আমরা প্ল্যানিং করতে পারবো। প্যাটেলাকে আমরা অফ করে দিলাম। এবার দেখুন এইখানে টিবিয়া দেখছি। এবার টিবিয়াটা যখন আমরা দেখব তখন কিন্তু ফিমারটা যেমন সাইড থেকে দেখছিলাম, সামনে থেকে দেখছিলাম, তেমনি এটাকেও আমরা ঘোরাতে পারবো মাউসে। দেখুন যখন আমরা ঘুরিয়ে দিলাম এবার ইমপ্ল্যান্টটা নিয়ে এলাম, নিয়ে এসে ব্লু যে দেখছেন, ব্লু পার্টটা হচ্ছে ইমপ্ল্যান্টের যে যেরকম দেখতে হয় তার একটা ট্রায়াল মডেলের মতো। এবং সেটা আমরা ঘুরিয়ে দিয়ে যখন আমরা টিবিয়ার দেখুন ওপর দিক থেকে দেখব নিচের দিকে, তখন যখন মডেলটাকে ঘুরিয়ে দেব তখন কিন্তু দেখুন মাউসটা ওখানে যে নড়ছে ওই জায়গাটায় আমরা টিবিয়ার সাইজটা দেখতে পাচ্ছি। এবারে দেখুন যখন আমরা টিবিয়াটাকে ঘুরিয়ে দেব তখন ঘুরিয়ে দিলে দেখুন এটা পুরো অ্যাক্সিসে আমরা দেখতে পারবো যে ওটা বেস্ট পসিবল সাইজ কি হচ্ছে, যাতে করে ওটা না বেরিয়ে যায় কোনো একটা সাইজ দিয়ে। দেখুন আমরা যখন টিবিয়ার যদি সাইজটা চেঞ্জ করে আমরা অন্য একটা সাইজে চলে যাই, দেখুন যদি ওখান থেকে 2 বা 3 করে দিই বা 1 করে দেখবেন টিবি ওই ব্লু যেটা ট্রায়াল ইমপ্ল্যান্টটা ওটা ছোটো হয়ে যাবে, তার মানে ওই সাইজটা ঠিক হলো না। এটাকে আমরা বড় করলে আর একটু বুঝতে পারবেন। দেখুন সাইজটা আমরা, এটা কিন্তু অনেকটা বোন হয়ে গেল, ইমপ্ল্যান্টও সাইজে ছোটো হলো। আবার যদি 3 করে দিই তাহলে আবার কিন্তু দেখুন সাইজটা ওটা বেড়ে যাবে এবং তখন এটা হাড়ের থেকে ওটা বেরিয়ে যাবে।
তার মানে এক্স্যাক্টলি ওর হয়তো 2 সাইজটা লাগবে, এবং সেটা কিন্তু আমরা আগে থেকেই প্ল্যান করতে পারবো। দেখুন এবার সাইজটা কিন্তু আরেকটা ম্যাচ করেছে। সুতরাং আমরা যেমন ফিমারের ক্ষেত্রে যখন প্ল্যান করলাম, সুতরাং ওটা আমরা এই অ্যান্টেরোপস্টিয়ার ডাইমেনশন থেকে, তেমনি এরও ওপর থেকে, মানে যখন আমরা অ্যাক্সিয়াল ভিউ দেখছি, মানে ওপর থেকে যখন দেখতে পাচ্ছি, যাতে করে ইমপ্ল্যান্টটা না হয় ছোট না হয় বড়। বড় হলে মুশকিল কি, বাইরের দিকে মাসল বা ক্যাপসুলগুলো ইরিটেট করবে, সেগুলো ছিঁড়ে যাবে, পেশেন্টের ব্যথা হবে। ছোট হলে হাড়ের যে কর্টিক্যাল বোন, মানে যেটা শক্ত পোর্শন যে বোনটা, সেই জায়গায় ইমপ্ল্যান্টটা বসবে না, তাহলে কিন্তু বেস্ট সাইজ হবে না এবং তাড়াতাড়ি সেটা লুজ হয়ে যাবে, তার এর লঞ্জিভিটি কিন্তু অনেক দিন পর্যন্ত হবে না। সুতরাং যেটা বেস্ট পসিবল সাইজ, সেইটা কিন্তু আমরা এখান থেকে চুজ করে নেব এবং এই প্ল্যানিংয়ের মাধ্যমেই জানতে পারবো। এইবারে দেখুন আমরা যখন যে লাইনটা বলছিলাম মেকানিক্যাল অ্যাক্সিস, মানে যে লাইনটা দিয়ে ওজনটা যাবে, সেই লাইনটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। সেটা এই ভ্যারাস ভ্যালগাস অ্যাঙ্গেলের কাছে আমরা যখন মাউসটা নিয়ে আসবো। এখানে আগে আমরা ফিমারটা এনে নিলাম, এখন ইমপ্ল্যান্টটা এখানে থাকলো, এর ছোটো করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এইবারে দেখুন এই মাউসটাকে আমরা নিয়ে যাব প্ল্যানিং সেকশানে, যেখানে যাব ভ্যারাস ভ্যালগাসের কাছে। নিয়ে গেলে দেখুন প্রত্যেকটা যখন আমরা ভ্যারাস ভ্যালগাস চেঞ্জ করব, যে অ্যাক্সিসটা আমরা চাইবো জিরো 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 করতে, যদি জিরো যখনই আমরা এই চেঞ্জগুলো করছি, সঙ্গে সঙ্গে ওপরের যে ডিস্টেন্সটা যখন ফিমারে কাটছি বা এই যেখানে আমার মাউস যাচ্ছে, সেই এখানে দেখুন 3 করি, যদি দেখুন ওপরের দিকে যখন মাউস দেখুন চেঞ্জ হচ্ছে সাইজ, এবং এগুলো এই যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সুতরাং এইখান থেকে এই যখন আমরা জিরোতে, যেটা আমরা আইডিয়াল যদি একদম মেকানিক্যাল অ্যাক্সিসটা 180 ডিগ্রি মানে হচ্ছে এখানে জিরো করি, তখন কিন্তু ফিমোরাল সাইডে, মানে ফিমার সাইডে কতটা মিলিমিটার বোন থিকনেস কাটবো, টিবিয়াল সাইজে কত সাইজের বোন থিকনেস কাটবো, সেটাও কিন্তু এক্স্যাক্টলি প্ল্যানিং হয়ে যাচ্ছে। এই প্ল্যানিংটাই হচ্ছে এর আসল যুক্তি, এই সিটি স্ক্যান ইউজ করা। এবার দেখুন অ্যাক্সিসটা আমরা মিলিয়ে দিতে পেরেছি 180 ডিগ্রিতে। জিরো নিলে তখন আমরা বুঝতে পারবো যে অপারেশন করার পরে এই অ্যাক্সিসটাই আসবে, এবং এখান থেকে আমরা আগে থেকেই জেনে যাব যে কত মিলিমিটার থিকনেস আমরা ফিমোরাল সাইডে কাটবো, কত মিলিমিটার থিকনেস আমরা টিবিয়াল সাইডে কাটলে ইমপ্ল্যান্টটা বেস্ট পসিবল ফিট হবে, এবং তার অ্যাক্সিসটাও জিরো জিরো করে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই বসবে, যাতে কোনো ডিফর্মিটি না থাকে। পাটা একদম স্ট্রেট থাকলে তবেই না সুন্দরভাবে চলবে জয়েন্টটা 20 বছর পর্যন্ত। আর একটা যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যেহেতু আমরা এখান থেকে ফিমোরাল এবং টিবিয়াল সাইজটা জেনে গেলাম, এইবারে এখান থেকে যখন আমরা সাইজটা, যখন ধরুন সি আমরা সিলেক্ট করেছি এখানে, আবার ধরুন ওখানে টিবিয়াতে আমরা 2 সিলেক্ট করেছি, তখন আমরা ফিমারে যখন আমরা ইমপ্ল্যান্টটা বসাই, আমরা 5 রকমভাবে ফিমার সাইডে কাটতে হয়, যার জন্যে হাড়ের মধ্যে একটা জিগ আমরা ইউজ করি, যেটা আমরা ফিমোরাল বোনের মধ্যে, মেডালার মধ্যে, মানে যেটা আমরা ধরুন হাড়টা ধরুন আছে, তার মধ্যে তো ফাঁপা, ভেতরে যে মজ্জাটা থাকে, মজ্জার ভেতরে একটা রড দিয়ে তারপরে তার সাইজিং করে গাইডটা লাগালে এইখান থেকে আমরা হাড় মজ্জার ভেতর ঢুকে যাই। এইভাবে দেখুন এখানে এই ভিউতে, তখন কিন্তু এই যদি আমরা জিগটা এইখানে যখন 5-in-1 জিগটা ইউজ করবো, যেহেতু আমরা সাইজটা সিটি স্ক্যানে আমরা বুঝতে পেরেছি, তাহলে কিন্তু আমরা ওই মজ্জার ভেতরে ওই হাড়টা দিতে হয় না, তাতে রক্তক্ষরণও অনেক কম হবে, ড্রিল করতে হলো না। আর যেহেতু আমরা এখান থেকে সাইজ এবং ইমপ্ল্যান্ট যখন সিলেক্ট করে নিয়েছি আগেই, তখন আমরা ওই জিগটাকে সিলেক্ট করে নিলে ওই বুশিং পার্টটায় যখন আসবো, তখন কিন্তু আমার কাটার ভুল হবার চান্সটা একেবারে প্রায় শূন্যের কাছাকাছি। সুতরাং আমরা এক্স্যাক্ট কাটবো, এবং এক্স্যাক্ট যে সাইজটা আমরা ফিমারে সিলেক্ট করবো আগে থেকে প্ল্যানিং অনুযায়ী, সেই অনুযায়ী আমরা ওটাকে বসাতে পারবো, যার জন্য ওটাকে আমরা বলি বুশিং, ওটাকে 5-in-1 জিগের মতো। সুতরাং সামনের দিকেও বেশি কাটবে না, পিছন দিকেও বেশি কাটবে না, বা অন্য যেটা জয়েন্টের দিকে যে সারফেসটা আছে সেদিকেও বেশি কাটবে না। এইটা হচ্ছে হলোলেন্সের অ্যাডভান্টেজ। আর একটা যেটা অ্যাডভান্টেজ, সেটা ধরুন আমরা ট্রায়াল ইমপ্ল্যান্ট যখন বসিয়ে দিলাম, যখন আমরা হলোলেন্সটা ইউজ করছি, যখন আমরা অপারেশন করার সময় যখন চশমাটা পরে আছি, তখন যখন 0 ডিগ্রি, ধরুন যেটা আমরা একদম পা স্ট্রেট যদি যখন করছি, যখন আমরা 0 ডিগ্রিতে আছি, আর যখন আমরা পা ফোল্ড করে করে আস্তে আস্তে করে ভাঁজ করছি, সেটা ধরুন ভাঁজটা আমরা 100 to 30, 135 পর্যন্ত ভাঁজ করতে পারছি। এবং যখন আমরা পুরো ভাঁজ করতে থাকবো, তখনও ভিতরের দিকে এবং বাইরের দিকে যে মিলিমিটার ওয়াইজ কোনো
চেঞ্জ হচ্ছে না বা লুজ থাকছে বা টাইট হচ্ছে, সেটাও কিন্তু আমরা কিন্তু হলোলেন্সে কিন্তু আমরা বুঝতে পারবো। সুতরাং সেই অনুযায়ী পুরো আগে থেকে যেমন প্ল্যানিং আমরা করে নিলাম হলোলেন্সে, তেমনি অপারেশন চলাকালীন হলোলেন্সটা ব্যবহার করে আমরা সেইটা কিন্তু আমরা পুরো যে প্ল্যানিংটা করেছি সেইটাকেই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, মানে সেইটাই আমরা এক্স্যাক্ট সেই প্ল্যানিংয়ে আমরা বসাতে পারবো। এইটাই হচ্ছে হলোলেন্সের অনেকগুলো অ্যাডভান্টেজের দিক। আর একটা যদি বলে, লোকে জিজ্ঞেস করে অনেক সময়, পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে এটা কি তফাৎ রোবোটিক থেকে। দেখুন, রোবটেও একই জিনিস, রোবটেও কিন্তু সেই অ্যাকুরেসির জন্যই করা। রোবটের দুরকম ভ্যারাইটি আছে। একটা ধরুন রোবট যেটা আপনাকে শুধু প্ল্যানিং পার্টটা দেবে, আপনি নিজে আমরা যন্ত্র দিয়ে আমরা ফিমারটাকে কাটবো, সেটাও কিন্তু অ্যাকিউরেটলি আমাকে অ্যাঙ্গেলটা বলে দেবে। আর একটা রোবট পাওয়া যায় যেটাতে দুরকমভাবে, একটা হচ্ছে যে আমরা ব্লেড বলি, সেই ব্লেড দিয়ে কাটতে পারি। আর একটা বার সিস্টেম, মানে যেটা যেমন ধরুন গোল বলের মতো থাকে, সেটা ওপরে রোটেট করলে আমরা আস্তে আস্তে হাড়টাকে একদম প্রিসিশন ওয়াইজ কাটতে পারবো। এবং সেটাও কিন্তু সফট টিস্যু, মানে যখন আমরা ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচারের কাছে যাব, তখন সেটা আমাকে বলে দেবে যে নাও আমি বোনের বাউন্ডারির বাইরে চলে যাচ্ছি। সেটাও কিন্তু প্ল্যানিং রোবটের দ্বারা করা যেতে পারে। কিন্তু ওই যে একটা বললাম যে হলোলেন্সে যেমন ধরুন আগে থেকে আমরা প্ল্যানিং করছি, রোবটে করাকালীন কি হচ্ছে, যখন আমরা অপারেশন করছি তখন আমরা ওইখান থেকে রোবটকে একটা চেনাতে হবে যে পেশেন্টের হার্টটাকে তাকে জায়গায়। এখানে আমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছি হলোলেন্সে একটা যেটা ভার্চুয়াল রিয়েলিটি আর পেশেন্টের হার্ট, যেটা আমরা দুটোকে মিলিয়ে দিয়ে এটাকে করলাম অগমেন্টেড রিয়েলিটি। সুতরাং এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমরা আগে থেকে জেনে গেলাম কি প্ল্যানিং আর কিভাবে লাগবে, এবং অপারেশন চলাকালীন যে আমরা ভার্চুয়াল ছবি, যেটা গ্রিন মডেলে যেমন আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা রিয়েল হাড়ের সাথে সেটা ম্যাচ করিয়ে দেব, তখনই সেটা হয়ে যাবে অগমেন্টেড রিয়েলিটি। এবং তখন কিন্তু আমাদের এই মিলিমিটার সূক্ষ্ম যে ব্যাপারটা, এবং 0.5 ডিগ্রিরও তফাৎ, এবং ট্রায়াল করার সময় যখন আমরা বুঝতে পারবো যে এইটাই বেস্ট পসিবল ফিট, এবং কোনো ডিগ্রির তফাৎ নেই, কোনো মিলিমিটারের তফাৎ নেই, কোনো দিকে টাইট বা লুজ নেই, সেটা কিন্তু এক্স্যাক্ট অ্যাকিউরেটলি করা যাবে। এইটাই হচ্ছে হলোলেন্সের যে পজিটিভ দিকগুলো, মানে যেগুলো আমরা আরও অ্যাডভান্টেজেস ওয়েতে আমরা করতে পারছি। যেমন ছিল প্রথমে কম্পিউটার, সঙ্গে রোবট নিয়ে করছি আমরা হলোলেন্স নিয়ে। আজকে যেহেতু আমরা হলোলেন্স নিয়ে আলোচনা করছি, হলোলেন্সের কী তফাৎ কম্পিউটারের থেকে এবং তার কি কি সুবিধে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা স্বর্ণেন্দুদা, আমরা তো খুব সুন্দর এটা দেখলাম, একদম স্বচ্ছ জলের মতো পরিষ্কার করে আপনি বললেন। আমার একটা প্রশ্ন থাকবে, এটা তো ডাক্তার হিসেবে আপনাদের কয়েক যুগ এগিয়ে দিল। সিটি স্ক্যান থেকে শুরু করে এই হলোলেন্সের সমস্ত ব্যাপারটা আমরা যেটা দেখলাম এবং বুঝলাম বা জানলাম, এই সুবিধাটা পেশেন্টরা কতটা পাচ্ছে, তাদের ক্ষেত্রেও কি বিরাট সুবিধা হলো সব দিক থেকেই? মানে তাদের আয়ু বাড়লো, তাদের চলাফেরায় সুবিধা হলো, তারা তাড়াতাড়ি কর্মক্ষেত্রে ফিরে গেলেন। এই যে বিস্তৃত বিষয়টা রয়েছে স্বর্ণেন্দুদা, আমার এটা আপনার কাছে শেষ জিজ্ঞাসা থাকবে। খুব ভালো প্রশ্ন। দেখুন, কিন্তু যখন আমরা এই সিটি স্ক্যানের যে প্ল্যানিংটা করতে পারলাম, যখন সেটা ল্যাবরেটরি থেকে আবার প্ল্যানিংটা আমার কাছে এলো, তাতে করে কিন্তু অ্যাকিউরেসিটা ওই এক্স রে বলুন আর ট্রু সাইজ ফিল্ম বলুন, তার থেকে কয়েকশো গুণ বেড়ে গেল। এবং তাতে আমরা যেমন আমরা অ্যাঙ্গেলটাকে, মেকানিক্যাল অ্যাক্সিসটাকে পারফেক্ট করে করতে পারছি, সাইজটাও ওকে জানতে পারছি। মানে আমরা দেখলাম, ছবিতে দেখলাম একদম, মানে যার ডিফর্মিটি রয়েছে তাকেও যতটা সম্ভব মিলিয়ে দেওয়া হলো, মানে তার হিপ থেকে শুরু করে একদম অ্যাঙ্কেল অবধি। একদম ঠিক বলেছেন। প্রথমে আমরা ভাবলাম যে স্ক্যানোগ্রাম, তারপরে এলো কম্পিউটার ন্যাভিগেশন, তারপরে রোবট, তারপরে এই ভার্চুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড রিয়েলিটি, যেটাকে আমরা এখন দুটোকে মার্জ করে দিয়ে আমরা অগমেন্টেড রিয়েলিটি করছি। সকলকে খুব ভালো ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন এবং আবার আমরা ফিরবো এই সময়। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের জানানোর পালা, আজকে ছুটির দিন। আপনারা আমাদের এই অনুষ্ঠানটা দেখলে আমরা তো বাধিত হবই, এবং আপনাদের ফোনগুলো আমরা পাবো যখন, তখন আমরা নিজেদেরকে আরও উন্নীত করার চেষ্টা করব। যদি কোথাও সামান্যতম বুঝতে কোথাও অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন করে জানাতেই পারবেন। আজকের মতো বিদায়, নমস্কার। আবার দেখা হবে সামনের শনিবার এই সময়। নমস্কার।